ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে জাহিনের ছোট্ট সংসার। সেই ফ্ল্যাটে আজ নতুন মানুষের আগমন ঘটল। এমনিতে ছেলেটা গোছানো স্বভাবের, মানুষটাও ভেজালহীন। 3 কামরার বড় একটা বাসা, প্রতিটা রুমের সাথে লাগোয়া বারান্দা থাকলেও জাহিন যে কক্ষে থাকে সেই কক্ষে লাগোয়া বারান্দাটা বিশাল ও ছাদ খোলা। একপাশে ছোট্ট বসার টেবিল, চেয়ার। বিকেলে কিংবা সকালে এখানে বসে চায়ের সাথে দারুণ এক দৃশ্য ও অনুভব করা যাবে। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল হুর। জাহিন ফ্রেশ হয়ে এসেছে, হাতে তোয়ালে। বারান্দায় মেলতে এসেছিল, তখন দেখলো মেয়েটা চোখ বন্ধ করে প্রাণখোলা নিঃশ্বাস নিচ্ছে। ওর দুচোখে প্রশান্তি এসে স্পর্শ করে গেল। কয়েক সেকেন্ড চেয়ে থেকে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল, ছোট্ট সংসারে অসুবিধা হবে নাকি? এই প্রশ্নে পাশ ফিরতে চাইল হুর, তবে পারল না। মানুষটার বাহুর সাথে ওর বাহু ঢুকে গেল। চলে এসেছেন, আমি রান্না বসাই। প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতে চাইছিল মেয়েটি, তবে তার পূর্বেই হাতটা জাহিনের পুরুষালী হাতের দ্বারা আটকে গেল। দেরি হচ্ছে তো, আপনার ক্ষুধা পায়নি? পেয়েছে। তাহলে রান্না বসাই। আজ নয়, অর্ডার করে দিয়েছি, একটু পরই এসে যাবে। এই কথার পর মেয়েটি একটু মৌন হলো। জাহিন আরো কিছুটা এগোতে চেয়েছিল, তবে পারল না। সহসাই মেয়েটি বলে উঠল, তাহলে প্লেট পরিষ্কার করি। জাহিনের একটু মন খারাপ হলো। মেয়েটা শুধু পালাতে চায়, অথচ ওর মন চায় সবসময় ভালোবাসতে, কাছাকাছি আসতে। যাও। একদম থমথমে মুখে জবাব দিল জাহিন। অনুমতি পেয়ে হুড়ো চলে এলো, সেই সাথে একবার পেছনে ফিরেও তাকালো। পুরুষটি অতি সুদর্শন, একটু একটু করে মেয়েটিকে গ্রাস করে নিচ্ছে। এই মানুষটা হয়তো জানে না হুড়ের অন্তরে তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে। খাবার এসে গিয়েছে। কাচ্চি অর্ডার করেছিল জাহিন, একদম ধোয়া ওঠা গরম গরম। হুড় সময় নিয়ে টেবিল সাজিয়েছে, যার দরুন একটা উৎসব উৎসব ভাব বিরাজ করছে খাবারের টেবিলটায়। জাহিন বসতে বসতে বলল, নিজেকে মেহমান মনে হচ্ছে। অধরে হাসি রেখে প্লেটে খাবার বাড়তে লাগলো হুর, আর সেদিকে তাকিয়ে রইল জাহিন। খাবার বেড়ে দিয়ে মেয়েটি যখন চোখ ঘোরালো, তখনই নজরে এলো ঘোরে ডুবে থাকা দৃষ্টিখানা। ও সতর্ক হলো, একটু গলা পরিষ্কারের ন্যায় দুবার আওয়াজ করল। এতে ঘোর ভাঙল জাহিনের। বিষয়টি বুঝে সিও ঠোঁট কামড়ে ধরল ছেলেটা। আরও দিব? প্লেটে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খাবার তুলে দিয়েছে হুর। জাহিন হেসে ফেলল। দুজনের খাবার বেড়ে দিয়েছো? কমিয়ে দিচ্ছি। বলেই হাত বাড়ালো হুর, তবে বাধা দিল জাহিন। নত দৃষ্টি মেয়েটির দিকে নিক্ষেপ করে বলল, প্রয়োজন নেই, তুমি বসো। আচ্ছা। এক চেয়ার পরে বসতে দিচ্ছিল মেয়েটা। জাহিন ভ্রু কুঁচকে বলল, অত দূরে কেন, কাছে আসো। কথা মতন কাছের চেয়ারটিতে বসলো হুর। জাহিন সময় নিয়ে কাচির সাথে লেবুর রস আর সালাদ মাখিয়ে নিল। লোকমা করে সামনে বাড়াতেই মেয়েটির চোখ হলো বড় বড়। এভাবে তাকাও কেন? হা করো। আপনি খান না, আমি নিয়ে নিচ্ছি। হা করো, বেশি কথা কেন বলো? প্লেট দিতে যাচ্ছিল মেয়েটি, তবে থেমে যেতে হলো। কিঞ্চিত অস্বস্তি নিয়ে তাকাতেই জাহিনের দৃষ্টি শীতল হলো। চোখে এত অস্বস্তি কেন? আমি তোমার স্বামী হই হুর, খাইয়ে দেওয়ার জন্য এই শব্দটি কি যথেষ্ট নয়? এ পর্যায়ে মেয়েটির চোখে মুখে দ্বিধা আর বাড়ল। আমতা আমতা সুর ধরে ও বলল, সরি, আমি আসলে। হা করো তো। আর কথা বাড়ালো না ও, হাঁ করল। জাহিনও লোকমা মুখে তুলে দিল। খাবার চিবোতে চিবোতে হুড়ের দুটো চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। অতীতে তাহির নামক অভিশাপটিও তাকে খাইয়ে দিয়েছিল, আজ জাহিনও খাইয়ে দিচ্ছে, অথচ দুটোর মাঝে বিস্তর ফারাক। ওই সময়ে হুড়ের হৃদয়ে শুধু ভালো লাগা কাজ করেছিল, তবে আজ মনে হচ্ছে জীবনের সব রকম সুখের আত্মপ্রকাশ ঘটেছে। 3 কবুলের শক্তি ভীষণভাবে অনুভব করছে। জাহিনের করা যত্ন হুড়কে প্রভাবিত করল। পরের দিন মানুষটার হাতে খাওয়ার জন্য মন আকুলি বিকুলি করছিল, কিন্তু বলতে না পারার যন্ত্রণাটা ও ক্রমশ সমস্ত শরীরে ভর করে বসল। অলসতায় ভরে গেল দেহ। ব্যবসায়িক কাজে জাহিনকে বের হতে হয়েছে। সে সকাল সকাল চলে গিয়েছে। লাঞ্চের আগে কল করেছিল, ঠিক মতন খেতে বলেছে। ওর সম্মতি জানিয়েছিল, অথচ সে কোনোভাবেই খাবারটি খেতে পারেনি। বেহায়া মন গত রাতের ন্যায় প্রিয় স্বামীর হাতে খাওয়ার জন্য পায়তারা করে চলেছে। দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মেয়েটি বারান্দায় এসেছিল। ফুল গাছ থাকায় একটি প্রজাপতি ফুলের কাছে এসেছে। দেখতে ভালো লাগছে, ওর আগ্রহ হলো। প্রজাপতিখানা ছুঁয়ে দেখার লোভটি সামলাতে পারল না।
দু হাতের মুঠোয় প্রজাপতিখানা তুলেছে মাত্র, অমনি রিংটোন কানে বেজে উঠল। জাহিন কল করেছে ভেবে চট করে কক্ষে প্রবেশ করল ও। নতুন ফোন কিনে দিয়েছে মানুষটা, তাই নাম্বারগুলো সেভ নেই। ও কলটি রিসিভ করলো, হাসি হাসি মনে হ্যালো বলতেই ওপাশ থেকে দীর্ঘ একটি নিঃশ্বাস ভেসে এলো। এই নিঃশ্বাসের শব্দটি খুব ভালো করে অনুভব করতে পারে হুর। ওর গলা ধরে এলো। মা, ওপাশের ব্যক্তিটি শব্দহীন কেঁদে চলেছেন। মেয়েকে দেখার ছোঁয়ার বড় লোভ হচ্ছে, অথচ উপায় নেই। মা, মা এটা তুমি? কথা বলো, কথা বলো প্লিজ। এবার লতিফা জবাব দিলেন। কান্নাটা খুব ভালোই গিলে নিতে পারলেন, যার দরুন কোনো কিছুই বুঝলো না হুর। কেমন আছিস মা? আমার ফোনে টাকা নেই, পাশের বাসা থেকে কল করলাম। আমি তো ভালো আছি মা, খুব ভালো। তুমি কেমন আছো? ক্ষীণসুরে লতিফা বললেন। ভালো। সত্যি বলতে খুব একটা ভালো নেই তিনি। শরীরে নানান রোগের উপস্থিতি টের পাওয়া যায়, তবে সব কিছু ছাপিয়ে কন্যার সাথে যখনই কথা বলেন তখনই মন ভালো হয়ে যায়, ভালো হয় শরীরও। এ যেন কোনো এক জাদুকরী শক্তি। অথবা মায়ের মন এমনই হয়, সন্তানের সুখেই সুখী, দুঃখেই দুঃখী। জাহিনের সাথে একটু একটু করে হুরের ছোট্ট সংসারটা বেড়ে চলেছে। প্রয়োজনের অধিক জিনিস রয়েছে এই ফ্ল্যাটে, তাই নতুন করে কিছুই আনতে হয়নি, বরং সব কিছু বুঝে নিতে নিতেই কটা দিন পেরিয়ে গিয়েছিল। মাঝে মেয়েটিকে বাসার কাছাকাছি একটি ভার্সিটিতেও ভর্তি করিয়েছে জাহিন, তবে সময় হয়নি কোথাও ঘুরতে যাওয়ার। প্রচুর ব্যস্ততার মাঝে চলছে জীবন। সকালে উঠে অফিসে যাওয়া, লাঞ্চের আগে কল দিয়ে খোঁজ নেওয়া, রাতে ফেরার আগে জিজ্ঞেস করা কিছু আনতে হবে কিনা। এভাবেই চলছে তাদের সংসার। নতুন বিয়ে ওদের, স্বাভাবিকভাবেই হুরের হৃদয়ে কিছু অভিযোগ আসার কথা, কিন্তু মেয়েটি কোনো প্রকার অভিযোগ করে না, বরং বাসাটাকে আপন করে নিয়ে সারাটা দিন পার করে দেয় নিজের মতন করে। আজ ফিরতে আরও একটু লেট হলো। ডোরবেল বাজা মাত্রই দরজা খুলেছে হুর। জাহিনের দৃষ্টিতে শীতল ভাব। দুঃখিত, অনেকটা লেট হলো। সাধারণত 8টার মধ্যেই চলে আসে জাহিন, কিন্তু আজ তেমন কিছু হয়নি। ফিরতে ফিরতে 10টা বেজে গিয়েছে। মানুষটার জন্যই অপেক্ষা করছিল মেয়েটি, তবে চোখে মুখে কোনো অভিযোগ নেই। সারাদিন কেমন কাটলো? পরনের ব্লেজার খুলতে খুলতে শুধালো জাহিন। ছোট্ট করে জবাব দিল হুর। ঠিকঠাক, একা একা বোরিং লাগে না? কিছুটা, তবে সমস্যা নেই। ব্লেজারখানা খাটের ওপর রেখে পেছন ফিরল জাহিন। অদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি সে কাছাকাছি হলো, বাহুতে হাত স্পর্শ করে বলল। অভিযোগ আছে আমার উপর? মানুষটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল হুর। ও আসলে কি বলবে বুঝতে পারছে না। কোনো অভিযোগ থাকলে অবশ্যই বলবে, দ্বিধা রেখো না। জানো তো, দ্বিধায় সংসার নষ্ট হয়। সংসার নষ্টের কথা ওঠা মাত্রই মেয়েটির চোখে মুখে ভয় এসে ধরা দিল। সেটা বুঝে জাহিন বলল। এত নরম কেন তুমি? আমার যে 2 ঘন্টা লেট হলো, কেন লেট হলো সেটা জানতে চাইবে না? সত্যি তো, এই মানুষটা ওর স্বামী, তার প্রতিটা পদক্ষেপের খোঁজ নেওয়া ওর দায়িত্ব, অধিকার। তবে ও যে বলতে পারে না, হৃদয়টা ছটফট করে। জাহিন নিজ থেকেই বলে। আমার এক ফিমেল জুনিয়রের সাথে দেখা করতে গিয়েছিলাম। কথা শেষে আর চোখে তাকায় জাহিন, বোঝার চেষ্টা করে মেয়েটির মুখশ্রীর রং বদল হয়েছে কিনা। তবে ওকে অবাক করে দিয়ে নীরব থেকে মেয়েটি। জাহিন এবার হতাশ হয়। এই মেয়েটির হৃদয়ে আগ্রহ রয়েছে, তবে মুখে সেটির প্রকাশ নেই। এই সংকোচ ভাঙা খুবই জরুরি। মনে হচ্ছে মেয়েটিকে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। জাহিন রাতের খাবার খেয়ে আসেনি। ও জানতো তাকে ছাড়া হুর ও খাবার খাবে না। তেমনটাই ঘটেছে। মেয়েটি দ্বিধার মাঝে খাবার বেড়ে টেবিলে রাখলো, তারপর অপেক্ষা করতে লাগলো মানুষটার। জাহিন এলো কিছু সময় পর। ফ্রেশ হয়ে এসেছে সে। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিলেও কিছু পানি জমে রয়েছে, দেখতে সুন্দর লাগছে। আপনি কি খাবার খাবেন? দ্বিধা ভেঙে শুধালো মেয়েটি। জাহিন হাতের দ্বারা চুলগুলো ঝেড়ে নেবার মতন করে বলে। হ্যাঁ, খেয়ে আসেননি? খেয়ে আসলে ভালো হতো। তেমনটা বলতে চাইনি। আচ্ছা, বসো তুমি। নিচে বসতে বসতে মেয়েটিকেও বলল জাহিন। তার ক্ষুধা লেগেছে। লাঞ্চের পর পুরো সময়টাই শুধুমাত্র 1 কাপ কফি খাওয়া হয়েছে। মেয়েটির রান্নার হাত ভালো, খাবারের ঘ্রাণে মম করছে চারপাশ। এই খাবার রেখে বাইরে থেকে খেয়ে আসবো কিভাবে বলো? প্লেটে খাবার তুলতে তুলতে কথাটা বলল জাহিন। হুরের ভেতরটায় শান্তির ছোঁয়া লাগলো। অধরে এলো মৃদু হাসি, তবে বরাবরের মতোই খুব একটা প্রকাশ করল না সে। দুজন মিলে খাবার খাওয়া শেষ করলো। জাহিন যদিও কিছুটা ক্লান্ত, তবুও ডাইনিং থেকে প্লেট সরিয়ে নিতে সাহায্য করলো।
এটা মানুষটার রোজকার অভ্যাস। একটি সুন্দর সংসার তৈরিতে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হয়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যতটা বিনয় রাখে, সংসার ঠিক ততটাই সুখের হয়। জাহিন আর হুরের ছোট্ট সংসারখানাও সুন্দর হওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলেছে। হুরের তখনও ক্লাস শুরু হয়নি। এতদিন ধরে এখানে এসেছে সে, তবে বের হওয়া হয়নি। আজ হুট করে নিচতলার এক চাচি এসে নক করলেন। মেয়েটি বেশ নরম, একটু ভীতু, তাই সহসাই দরজা খোলেনি। এমন করে কয়েকবার কলিং বেল চাপা হলো। হুর তবুও সাহস পেল না। ও বরং চট করে জাহিনকে কল করলো। ফ্ল্যাটের বাইরে যে ক্যামেরাটা লাগানো, সেটার ফুটেজ সরাসরি জাহিনের ফোন থেকেই দেখা যায়। এমনটা আগে করেনি সে, হুরকে নিয়ে আসার পর করেছে। মেয়েটাকে একা রেখে এক মুহূর্তও শান্তি পায় না ও। কাজের মেয়েও রাখতে ভয় লাগে। আজকাল কী সব ঘটে যাচ্ছে। পরিচারিকা হয়ে ঘরে ঢুকে শেষে লুটপাট, এমনকি জানের মধ্যেও হাত চলে যায় তাদের। এসব কারণে বাদ করা পরিচারিকা নেই, তবে সপ্তাহে একদিন একজন এসে ঘরের বাড়তি কাজগুলো করে যায়। এভাবেই চলছে তাদের জীবন। ফুটেজ দেখে নিশ্চিত হলো জাহিন নিচতলার চাচি। নাইটি ভালো, জাহিনকে স্নেহ করেন। সেদিন অফিসে যাওয়ার সময় দেখা হলো। ভারী অবাক হয়ে বললেন, বোন এসেছে শুনলাম। জি চাচি, সময় মিলাতে পারিনি, তাই দেখা করা হয়নি। ছোট ও সহজ করে উত্তর দিল জাহিন। চাচি দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখা করে আসবো। অবশ্যই চাচি, আপনি গিয়ে দেখা করিয়েন। আসলে ও একটু নরম স্বভাবের তো, তাই নিজে থেকে যে আসবে সেই সুযোগও নেই। সেই দিনের কথা ধরেই আজ এসেছেন ভদ্রমহিলা। সবটা শুনিয়ে হুরের হাত পা শীতল হয়ে আসছিল। জাহিন ভরসা দিল, কিছু হবে না, ভয় পাচ্ছ কেন? আসলে শহরের মানুষ। বোকা তাতে কি, উনি তো অন্য কোনো দেশের না। আচ্ছা। বেশি ভয় লাগলে লাইন কেটো না, আমি আছি। হুম। বলেই দরজার দিকে আগালো হুর। নাইটি প্রায় চলেই যাচ্ছিলেন। এবার দরজা খুলে যাওয়ার ঘুরে চাইলেন। হুর কি বলবে বুঝল না। ভদ্রমহিলার পোশাকে শহুরে ভাব, চোখে অন্যরকম দ্রুতি। কি এক রোদ খেলা করছে চোখে মুখে, সহজেই মন কেড়ে নেয়ার মতো মুখখানি। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে। হাতে ফোন, জাহিন কলেই আছে, তবুও শরীরটা ঈষৎ কাঁপছে। ভদ্রমহিলাও অবাক চোখে চাইলেন। মেয়েটা সুন্দর, এটা মেনে নিতে দ্বিধা করলেন না তিনি। আমি তোমাদের নিচতলার ফ্ল্যাটের। জাহির আমাকে চেনে। ও বাসায় নেই, অফিসে গিয়েছে। হুরের হৃদয়টা ছটফট করে ওঠে। আসলে নতুন পরিবেশে এসে মানুষের সাথে না মিশলে এমনটা হওয়া স্বাভাবিক। জাহিন ও সময় পায় না, সারাক্ষণ ব্যস্ততায় কাটে। আর হুরের সময় যায় অলসতার সাথে, অপেক্ষা করতে করতে। কি কমিয়ে, কি হলো? এ পর্যায়ে ওর ধ্যান ফিরে। ও গলাটা ভিজিয়ে নেয়, সালাম দিয়ে বলে, ভেতরে আসুন, উনি অফিসে গিয়েছে। ভদ্রমহিলা ভেতরে আসে, চারপাশে নজর বুলিয়ে বলে, দুজনের সংসার বেশ ভালো। নীরব রয় হুর। হুরের নজর বারবার ফোনের দিকে যাচ্ছে। জাহিন তখনও কলে, তোমার বর কিন্তু বেশ ভালো। শুনেছি জমিদার বংশের ছেলে। ধন দৌলতের অভাব নেই, তবু জীবন বেশ সাধারণ। নিজ পরিশ্রমে অনেক কিছুই করেছে। আমি তো ভারী অবাক হই। অমন সুখ ছেড়ে কে এতটা কষ্ট করে বলো তো? আপনজনের প্রশংসা শুনতে ভালো লাগে, হুরেরও ভালো লাগছে। তবে ওর সংকোচটা সেই ভালো লাগাকে ছাড়িয়ে গিয়েছে। তাই বিশেষ কিছু বলতে পারল না ও, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এমনকি চা নাস্তার কথা বলতেও ভুলে গিয়েছিল। তারপর হুট করেই চাচি যখন শপিং ব্যাগটা বাড়িয়ে দিলেন, তখনই খেয়াল হলো। সেই সাথে বেশ লজ্জাও লাগলো। এটা তোমার, দেখো পছন্দ হয় কিনা। কোনো দরকার ছিল না চাচি, আপনি শুধু শুধু। এত সময় পর মুখ খুলল মেয়েটি, কণ্ঠটি বেশ মধুর। চাচি হেসে বললেন, কি বলো, নতুন বউ দেখবো খালি হাতে নাকি? হুরের লজ্জা লাগলো। নতুন বউ শব্দটা ভেতরে এসে তোলপাড় করে যায়। আমি চা বানাই। এই না, যেও না, আমি এখনই চলে যাব। মাত্রই তো এলেন। হ্যাঁ, কিন্তু সময় কম। আমাকে আবার বের হতে হবে। পাশের এক এনজিওতে জব করি, হাতে সময় কম। ভালো থেকো, পরে আবার দেখা হবে। নতমুখে শ্রদ্ধার সাথে বিদায় জানায় হুর। তিনি যাওয়ার পর দরজা লাগিয়ে বুক ভরে দম নিল। এত সময় ভেতরটা কেমন করছিল। এই সংকোচ কাটিয়ে উঠতে হবে, না হলে বিপদ। এভাবে চলতে গেলে পা হুরকে পড়া শুধু সময়ের ব্যাপার। পুরো সময়টাই লাইনে ছিল জাহিম। হুর যখন ফোনটি তুলল তখন অতিরিক্ত সময় প্রায় 8 মিনিট পার হয়ে গিয়েছে। ওপাশ থেকে কোমল কণ্ঠটা শোনা গেল, সব ঠিক আছে? হ্যাঁ, চাচি চলে গিয়েছে, তিনি ভালো মানুষ।
নিঃশব্দে হাসল জাহিন। অনেকটা সময় পেরিয়ে যাওয়াতে বেশি কথা বাড়ালো না, কল রেখে দিয়ে হুর বসলো প্যাকেট নিয়ে। সুন্দর আকাশি রঙের শাড়ি, এই রংটা ওর পছন্দের। শাড়িটার উপরে হাত বোলাতেই মনটা ভালো লাগা আচ্ছন্ন হয়ে রইল। সেই সাথে হৃদয়ের কোণে দোলা দিয়ে গেল দারুণ এক ভাবনা। বাড়ি ফিরেই বিস্মিত হয়ে গেল জাহিন। আকাশি রঙের শাড়িতে মেয়েটিকে ফুলের অনুরূপ সুন্দর দেখাচ্ছে। ও নজর যেন সরতেই চাইল না। এতে করে বিব্রত হলো ওর। চোখের দৃষ্টি নামিয়ে ফেলছিল বারবার। সেটা দেখে জাহিনের অধরে হাসি আসে। ও দুপাশে মাথা কাত করিয়ে বলে, আজ কিছু স্পেশাল নাকি? এই কথায় মেয়েটির ভ্রু কুঞ্চিত হলো। জাহিনী বলল, না মানে এভাবে সেজেছ যে। এভাবে সেজেছে যে মানে কি? মুহূর্তেই মেয়েটির কেমন মন খারাপ হলো। কোথাও একটা প্রশংসা আশা করেছিল সে, আশাও ছিল, অথচ সব উল্টে গেল। মানুষটা আজ সেটা না করে মানুষটা কিনা উপহাস করল। এমনি সেজেছি। কাঠগলায় জবাব দিল ওর। কণ্ঠের অভিমান স্পষ্ট বুঝতে পারছিল জাহিন। তবে শুরুতেই অভিমান ভাঙানোর চেষ্টা করলো না। ও বরং গায়ের কোটখানা খুলে সোফায় রাখলো আর চোখে চেয়ে বলল, খাবার তৈরি। দিচ্ছি। বলেই এগিয়ে গেল মেয়েটি। জাহিন আনমনেই হাসল। মেয়েটি খাবার পরিবেশন করল, তবে তার মন খারাপ তখনও গেল না। জাহিন হাত মুখ ধুয়ে এসে বসলো টেবিলে। আয়োজন ভালো, প্রতিটা পদ থেকেই দারুণ ঘ্রাণ আসে। প্লেটে খাবার তুলে নিয়ে জাহিন বলল, তুমি খাবে না? খিদে নেই। কেন? এমনি। ও। তারপর কোনো কথা নেই, জাহিন খেতেই শুরু করলো। মানুষটার এমন বদল মেয়েটিকে নাড়িয়ে দিল। সব তো ঠিক ছিল, তবে কি হলো হুট করে? জাহিনের কি ভালো লাগেনি হুরকে এই সাজে সুন্দর লাগছে না? নাকি অন্য কারণ? ওর ভেতরটা কেমন হু হু করে ওঠে। চোখ থেকে নেমে আসে জল। সেটা আড়াল করতে উঠে যায় বাহানা দিয়ে। কক্ষে ফেরার পর কয়েক সেকেন্ডে পেরিয়ে যায়, জাহিন এলো না। হুর ভেবেছিল এসব বুঝি মজা, কিন্তু না, মানুষটা আজ কেমন যেন হয়ে গিয়েছে। ওর চোখ থেকে জল নেমে এলো। তখনই চেনা কণ্ঠটা বলে উঠল, মেঝেতে যেন না পড়ে। মুখের কথায় কাজ হলো না, জল গড়িয়ে পড়ল ঠিকই। অভিমানী কণ্ঠটা প্রথমবারের মতো অভিমান করে বলল, পড়লে কি হবে? কি হবে সেটা তো বলে নয়, বরং দেখাতে হবে। জাহিনের শক্তপোক্ত হাতখানা মেয়েটিকে টেনে নিল নিজ বাহুতে। হুরের হৃদয় ছটফট করে উঠল, চোখের দৃষ্টি রইল নত। এই মেয়ে, চোখে পানি কেন আসে? ভীষণ প্রত্যাশা নিয়ে কোনো কিছু করার পর বিপরীত প্রতিক্রিয়া এলে মন ভেঙে যায়। হুরের মনটা আসলে ভেঙে গিয়েছে। জাহির ওর থুতনি ধরে উঁচু করায়, এতে করে চোখের জল আরও স্পষ্ট হয়। সেটা অন্য হাতের সাহায্যে মুছে দিয়ে বলে, এতদিনে অভিমান হলো তবে? জবাব আসে না। জাহিন বুঝি অভিমান হয়েছে। এই অভিমানের দরকার আছে আসলে। অভিমান আসলে প্রিয়জনের সাথে করা যায়। জাহিন তো তার হৃদয়টা মেয়েটিকে দান করে দিয়েছে। তবে তবে হুরকি দান করেছিল? বিশাল এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এখানটায়। যার সমাপ্তি ঘটল আজ। হুরের হৃদয়ে অভিমান জমেছে, অর্থাৎ জাহিনকে সে প্রিয়জন মানতে পেরেছে। এই অপেক্ষাই ছিল জাহিন। বিধাতা এতদিনে অপেক্ষার অবসান ঘটালেন। জাহিনের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল হুর, তবে পারল না। পুরুষটি আরও বেশি শক্ত করে ধরল তাকে। এক হাতে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিয়ে বলল, এমন সাজার পর পাগল করে দিয়ে এখন পালাতে চাইছো কেন? এমনি সেজেছিলাম, কোনো কারণ নেই। মিথ্যে, এমনি এমনি তো সাজনি। না, সত্যিই এমনি সেজেছি। অভিমান ঠিকরে পড়ে যেন। জাহিন আরেকটু ঘনিষ্ঠ হয়, এতে করে মেয়েটির শ্বাস ভারী হয়ে যায়। আমার কাজ আছে। আমারও আছে। তো ছাড়েন। হুম, ছাড়বো না। কেন? কারণ কাজটা তুমি ছাড়া হবে না। হুর কি বলবে বুঝতে পারে না, তবে এটা সত্য। ভিতরে এক মিহি হাওয়া অনুভব করে সে। সেই হাওয়াটা সমস্ত শরীরে শিরশির এক অনুভূতি দিয়ে যাচ্ছে। জাহিনের পুরুষালী হাতের আঙুলগুলো ক্রমশই মেয়েটির ঠোঁটের কাছে এগিয়ে যাচ্ছে। যত আগাচ্ছে হুরের হৃদয় ততই আন্দোলিত হচ্ছে। আই থিঙ্ক তোমার চোখ বন্ধ করা উচিত, না হলে লজ্জা পাবে। এমনিতেই কেমন লজ্জা অনুভব হচ্ছিল। এই কথা বলে আরও বেশি লজ্জায় ফেলে দেয় পুরুষটি। মেয়েটির গাল ছেয়ে যায় রঙিন আভায়, ঠিক যেন অন্ধকার আকাশ ভেদ করে এক টুকরো লাল মিষ্টি আলো। সেই আলোকে পূর্ণতা দান করতে একটি গাঢ় চুম্বন এঁকে যায় পুরুষটি। জানান দেয় নিজের অস্তিত্বকে, নিজের প্রিয়জনকে। মনের দূরত্ব নেমে এসেছে হাঁটুর কাছে। আর একটু অপেক্ষা, তারপরই সব সুন্দর হবে। এমনই এক সুখী মন নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল হুর। রোদের বিন্দুগুলো ত্বক স্পর্শ করে যাচ্ছিল।
অল্প বাতাসে উড়ছিল কিছু অবাধ্য চুল, ভালো লাগছিল। কিছু সময় নিজেকে দিতে হয়, একান্তভাবে অনুভব করতে হয়। এই সময়টা শুধু নিজের, পৃথিবীর সবার প্রবেশই এখানে নিষিদ্ধ। নিষিদ্ধ এই সময়টায় হুর ভাবছিল তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। খুব দ্রুত নিজেকে মেলে দেবে সে, যেখানে জাহিন জানবে সব সত্য আর মুক্ত হবে হুর। সেই সত্য শোনার পর জাহিনের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে একটু সন্দিহান থাকলেও ও নিশ্চিত মানুষটা তাকে ছাড়বে না, কোনো কিছুর বিনিময়েই না। বিকেলের এই সুন্দর মুক্ত আবহাওয়ায় ও যখন নিজেকে নিয়ে ভাবছিল, তখনই মেজাজ তপ্ত করে দিয়ে কলিং বেজে উঠল। ঈষৎ বিরক্ত জাগলো মেয়েটির ললাটিয়ে। মেলে রাখা ওনাটা ভালো মতো টেনে নিয়ে ফিরল বসার ঘরে। ততক্ষণে আগন্তুক বেশ কবার নক করে ফেলেছে। এমন বেহাল দশা দেখে মেয়েটির বিরক্তি বাড়ে, সেই সাথে কিছুটা চিন্তাও হয়। ও যখন দরজা লাগানো দূরবীনের কাছে চোখ রাখতে যাবে, তখনই ওপাশে থাকা ব্যক্তিটির কণ্ঠ ভেসে আসে। হুর, দরজা খোলো, দ্রুত খোলো। যেন কোনো শিকারী তাড়া করে আর শিকার বাঁচার চেষ্টা করছে। মেয়েটি ভাবনার অতলে হারিয়ে যাবে অমনি ওপাশের কণ্ঠটা পুনরায় বাজে। দরজা খোলো, খোলো প্লিজ। ধ্যান ফিরে মেয়েটির, তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। ওপাশের ব্যক্তিটির নিঃশ্বাস যেন ভাড়া হয়েছিল, দরদর করে ঘামছে তখনও। ঠিক আছো? ঠিক আছো তুমি? দরজায় দাঁড়িয়েই প্রশ্ন করে জাহিন। ওর বিস্মিত হয়, চেয়ে থাকে অপলকভাবে। কথা বলছো না কেন? ঠিক আছো তো তুমি? কিছুটা ভয় মেশানো তার গলায়। চিন্তা খেলা করছে মুখশ্রীতে। হুর জবাব না দিয়ে তাকিয়ে থাকে। জাহিন যেন ধৈর্য হারায়। দুহাতের বাহু স্পর্শ করা ছিল, এখন মেয়েটিকে বুকের সাথে মিশিয়ে নেয়। সেই স্পর্শে কেঁপে ওঠে মেয়েটি। জাহিনের হৃদয় স্বাভাবিক নেই, অসম্ভবভাবে লাফাচ্ছে। ও আলগোছে মানুষটার পিঠে হাত রাখে, ধীরে শুধায়। এমন অস্থির হয়ে আছেন কেন? কি হয়েছে? এই প্রশ্নের উত্তর জাহিন দেয় না, ও পাল্টা শোধায়। কল রিসিভ করছিলে না কেন? ফোন কোথায়? ফোন? বলতে গিয়ে আটকায় মেয়েটি। কোথায় রেখে এসেছে তা আসলে মনে নেই, বোধহয় মিউট করা কিংবা চার্জ হারিয়ে অফ হয়ে আছে। মেয়েটির অবস্থা দেখে ঘটনা বুঝতে পারে জাহিন, নিজেকে শান্ত করে। তৈরি হয়ে নাও। কেন? কোথায় যাব? গ্রামে। কেন? একটু দরকার। কিন্তু কি দরকার? জাহিনের মুখশ্রী ঈষৎ গম্ভীর হয়। মেয়েটির গাল স্পর্শ করে বলে। চলো যাই, কথা বাড়িও না লক্ষ্মী আমার। এ কথার পর মেয়েটি আর প্রশ্ন করে না, নীরবে তৈরি হতে যায়। তবে বুকের ভেতরটায় তখনও প্রশ্নের দল উকি দিয়ে থাকে, যার রেশ রয় পুরো রাস্তাতেই। তবে দ্বিতীয়বার প্রশ্ন করে না সে। অনেকদিন পর বাড়ি ফেরার বিশেষ এক আনন্দ হুরকে জাপড়ে ধরেছিল। তবে সবটা ধুলোর সাথে মিশে গেল যখন ও দেখল বাড়ির ভেতর থেকে গুনগুন আওয়াজ হচ্ছে। কেমন করুণ তার সুর। মুহূর্তে ভ্রু কুঁচকে গেল তার। পাশ ফিরে চাইতে জাহিনের গম্ভীর আতঙ্কগ্রস্ত মুখশ্রী নজরে এলো। মেয়েটা এক ছুটে চলে এলো বাড়ির ভেতর। পাড়ার চাচিরা সব দলে দলে বসে আছেন। কেউ কেউ চোখের জল ফেলছেন, কেউ কেউ মুখশ্রী গম্ভীর করে আছেন। সব কেমন ঝাপসা হয়ে আসে। হুরের পা থমকায়, হৃদয় চমকায়। ও যন্ত্রের ন্যায় এগিয়ে যায়। চাচিরা কী সব বলতে থাকেন। কেউ কেউ হাতখানা মাথায় স্পর্শ করান, কিন্তু সেসব কি মেয়েটাকে স্পর্শ করতে পারে? পারে না। ওর চোখ দুটো ক্রমশই আবছা হয়ে আসে। বুক ভাঙে কান্নায়, ঠোঁট কামড়ে ধরে দাঁতের দ্বারা। তারপর অস্পষ্টভাবে আওড়ায়, মা গো মা। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ঝাপসা দৃষ্টিতে মাটিতে শায়িত এক টুকরো সাদা কাপড় দেখতে পায়। ওর ভিতর মুচড়ে আসে, চিৎকার করে ওঠে। হায় আল্লাহ, আবার আবার আমাকে এতিম করলে তুমি? ইয়া বাবমুত, কোন শাস্তি দিলে আমায়? কোন শাস্তি দিলে তুমি? জাহিন এই প্রথমবার এতখানি অসহায় অনুভব করল। মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। অফিসে থাকাকালীন যখন সংবাদটা পেল, তখন ওর হৃদয় ভেঙে আসছিল। হুরকে কল করেও লাভ হয়নি, মেয়েটি রিসিভ করেনি। ওর ভয় বাড়ছিল, ভেবেছিল কোনো কিছু ঘটে গিয়েছে। ও ছুটে এসেছে অফিস থেকে। তবে বাসায় ফিরে সব শান্ত দেখে একটুখানি স্বস্তি মিলেছিল। কিন্তু এখন কি উপায়? কিভাবে মেয়েটিকে সামাল দেবে ও? ওর ভেতরটা হাহাকারে ভরে ওঠে। উন্মাদের মতন কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। জাহিন দ্রুত ঘরের দিকে এগিয়ে আসে। যতক্ষণে কাছাকাছি হয়, ততক্ষণে মেয়েটির প্রাণ যায় যায় অবস্থা। ও দুহাতে আগলে নেয়ার পরই চেতনা হারায় মেয়েটি। আহা, কি করুণ সে দৃশ্য! প্রিয়জন বিয়োগ বড় নিষ্ঠুর হয়।
এই দৃশ্য বড় দহনের। এই শোক সহজে নামল না। বাবা হারানোর পর মেয়েটির জীবনের অবলম্বন ছিলেন মা। ও পুরো এতিম ছিল না, কিন্তু এবার যে পুরো এতিম হয়ে গেল। এই শোক মেয়েটিকে শহরে যেতে আটকে দিল। প্রায় 1 সপ্তাহ কেটে গেল মায়ের ঘরটায়। কারোর সাথে ভালো মতন কথা হলো না, ঠিকঠাক খাওয়া হলো না, শুধু মায়ের জন্য অশ্রু ঝরাতে থাকলো। প্রিয়তমার এমন শোক দেখে জাহিনের ভেতরটাও একটু একটু করে পুড়ছিল। ওর সান্ত্বনা কোনোভাবেই কাজে লাগছিল না। এদিকে শহরে ফেরার তারা চলে এসেছে। চুলো যাক সব ব্যবসা। জাহিন যাবে না বলেই স্থির করেছিল, কিন্তু সবকিছু তো আবেগ ধরে চলে না। কিছু জিনিস বিবেককেও লাগে। ও না গেলে ব্যবসাটা চলছে না। ওখানে যে কত মানুষ কাজ করে, তাদের পেট চলে ওখান থেকেই। তাই বাধ্য হয়ে যেতে হবে। কিন্তু হুরকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। মেয়েটি 40 দিনের আগে কোথাও নড়বে না বলেই স্থির করেছে। এমন অবস্থায় জোর করার ইচ্ছেও হচ্ছে না। আবার ছেড়ে চলে যাবে, মনটা সেখানেও সায় দিচ্ছে না। ঠিক সেই সময় উদয় হলেন রুমা। জাহিন তার নিজের পেটে ধরা সন্তান নয়, তবে মনটা ছেলেটাকে সন্তান হিসেবেই চিনে এসেছে। তাই তিনি ভরসা দিলেন মেয়েটিকে দেখে রাখবেন। সেই ভরসাই সায় দিয়ে সেদিন রাতেই শহরে ফিরে গেল জাহিন। হুর পড়ে রইল তার মায়ের ছোট্ট নীড়ে। এখানে ওর মায়ের শরীরে ঘ্রাণ আছে, যা এখনও নাকে সে স্পর্শ করে যায়। বাবার স্মৃতি মেখে আছে ঘরটায়। সব মিলিয়ে চোখের পলকে দিন কাটতে লাগলো। কিন্তু বিপত্তি হলো সেদিন ভোরবেলায়। ফজরের নামাজ শেষে বাবা মায়ের কবর জিয়ারতে বের হয়েছিল হুর। ফেরার পথেই ভয়ানক ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন চলে এলো তাহির নামের নোংরা কীট। পথ আগলে ধরল। চারপাশ তখন শুনশান নীরব। কবরস্থানে ভোরবেলায় মানুষের যাতায়াত নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মেয়েটি কী করবে বুঝতে পারছিল না। ওর মনে হচ্ছিল এক ছুটে পালিয়ে যেতে হবে। মস্তিষ্কে তৈরি করে ফেলেছিল, তবে তাহির তার নোংরা স্বভাবটা ঠিকই হাজির করল। মেয়েটিকে চেপে ধরল শক্ত করে। অসভ্যর মতন কুটিল হাসি ঝুলিয়ে বলল, এবার তোমার কি হবে সোনা? খুব তো সংসার পেতেছিলে। তোমার বর দারুণ খিলাড়ি, চোখের আড়ালি করে না, কিন্তু পাখি যে ফাঁদে পড়বেই। তোমার এই সুন্দর মুখে আমি যদি কলঙ্কের দাগ না বসাই, তবে আমিও তাহি না। এ অবধি বলার পর কথাটা পূরণ করতে পারল না তাহির। তার পূর্বেই হাতে টান পড়ল তার। এপাশ ফিরতে না ফিরতেই গাল বরাবর জল বসালেন রুমা। তার শরীর কাঁপছে। রাগের কারণে নিঃশ্বাস অবধি নিতে পারছেন না। ছেলেকে সর্বদা প্রশ্রয় দিয়ে এসেছেন তিনি। তবে এ ছেলে যে এই পরিমাণ বিগড়ে গিয়েছেন, তা যদি আগে টের পেতেন। আফসোস হতে লাগলো। তাহির নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য বলল, আমার সাথে ওর আগেই সম্পর্ক ছিল। ও আমাকে চিট করেছে, চিট করে জাহিনকে বিয়ে করেছে। সবটা সফটওয়্যার প্ল্যান। হুর তখন কান্নায় ভেঙে পড়েছে। এমনিতেই মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই, তার উপর এমন এক ঘটনা। রুমা পেছন ফিরে চাইলেন। মেয়েটির মাথায় হাত স্পর্শ করে বললেন, বাসায় যাও মা, আমি দেখছি। এই কথার পর 1 সেকেন্ডও নষ্ট করেনি মেয়েটি। এক ছুটে চলে গিয়েছে বাড়ির পথে। সেদিকে তাকিয়ে তাহিরের হাত শক্ত হয়। ও কটমট করেই দ্বিতীয়বারের মতন চড় এসে পড়ে গালে। ভদ্র ছেলে, নোংরা কোথাকার। আমি যদি জানতাম তুই এমন হবি, তাহলে পেটে আসার আগেই তোর জান নিয়ে নিতাম। তাহিরের মুখ রক্তিম হয়ে যায়। কিছু বলতে পারে না ও। রুমা রাগে রিরি করতে থাকেন। একটু আগে ছেলের কুকর্মের পরিকল্পনা সম্পর্কে জেনেছেন। তাহির ভেবেছিল হুরকে তুলে নেবে, তারপর নিজের মতন ব্যবহার করবে। অথচ কিছুই হলো না। ও ভাবতেও পারেনি সমস্ত পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে। রুমার আগমন সবকিছু শেষ করে দিয়েছে। বাড়ি ফিরেই জাহিনকে কল করেছে হুর। আর নয়, আর এভাবে চলবে না, সবটা জানাতে হবে। কিন্তু কান্নার দমকে মেয়েটি যে কথাই বলতে পারছে না। ওপাশের ব্যক্তিটি আজ অস্থির হয়নি, ও শান্ত আছে। শান্ত থেকে সব সামাল দিয়েছে। হুরকে একা রেখে 1 সেকেন্ডও শান্তিতে ছিল না সে। তাই তো সর্বক্ষণিক মেয়েটিকে নজরে রেখেছিল। সেই সাথে নজরে রেখেছিল তাহিরকেও। তাহির যদিও অন্য শহরে ছিল, তবে হুর গ্রামে এসেছে আর জাহিনও নেই, এই কথা শুনেই চলে এসেছিল। সেই সাথে শখ বসেছিল মেয়েটিকে ব্যবহার করার। অথচ ও যদি জানত ওর পরিকল্পনাকে সর্বক্ষণিক সঙ্গ দেয়া ছেলেটা জাহিনের পাঠানোই লোক, তবে এভাবে ধরা পড়তো না। আফসোস, এভাবে মায়ের আদরে থাকা আঁচলে থাকা ছেলের মুখোশ বেরিয়ে এলো। সবটা স্মরণ করে জাহিন নিঃশ্বাস ফেলল। ও সর্বদা শীতল মস্তিষ্কের ঝামেলা করবে, তবে অপর ব্যক্তি সেটা ধরতেও পারবে না।
এদিকে হুর কেঁদে চলেছে সমানে, তার কান্না থামছে না। জাহিনের অধরে একটুখানি হাসি এসে ধরা দেয় ও আদর মিশিয়ে বলে, আমি সবটা জানি হুর, সবটা জানি। তোমার অতীত জানি, তোমার বর্তমান জানি, আর আমি তোমার ভবিষ্যতও জানবো, কারণ তুমি আমার, শুধুই আমার। মা চলে যাওয়ার পর পেরিয়ে গেল 40টি দিন। মসজিদে মিলাদের আয়োজন হয়েছিল। এতিমখানায় ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সবশেষে মা বাবার কবর জিয়ারত করে এসেছে হুর। এখন তার হৃদয় কিছুটা শান্ত, শোক নেমেছে অনেকটা, মন মেনে নিয়েছে বাস্তবতা। জাহিনও এসেছে। দুজন সড়কের পথে হেঁটে চলেছে, একটা স্বস্তি খেলা করছে তাদের মাঝে। হুর অবাক হয় এটা ভেবে যে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে। আদৌ সম্ভব এমন ভালোবাসা? ওর জীবনে যদি জাহিন না আসতো তবে কোনোভাবেই বিষয়টি মানত না ও বুক ভরে দম নেয়, তারপর কিছুটা কাজ ঘেঁষে দাঁড়াতেই অপর হাতের দ্বারা আগলে নেয় জাহিন। ভালো লাগায় নেচে ওঠে মেয়েটির মন। মা চলে যাবার পর এই প্রথমবার মানুষটির সঙ্গ ও পুরো অনুভব করছে একজন স্ত্রী রূপে। রোমার শরীরটা ভেঙে গিয়েছে। স্বামী চলে যাবার পর সব সামাল দিয়েছেন একা হাতেই, তবুও মনে হয় ভদ্রলোকের কিঞ্চিত পরিমাণও সামলাতে পারেননি তিনি। অসহ্য হয়ে উঠেছে তার চারিপাশ। জাহিন দরজায় নক করতেই দৃষ্টি ফেরালেন তিনি। অধরে কৃত্রিম হাসি এনে বললেন, ঘরে এসো। ছোট কদমে কক্ষে প্রবেশ করল জাহিন। রুমা উঠে দাঁড়ালেন। ছেলেটা যেমন লম্বা শুভ্রত্বকের তেমনই বুদ্ধিমান, বাবার অনুরূপী হয়েছে। লোকটার কথা স্মরণ করে আরও একবার অদরে হাসি জাগান তিনি। জাহিন নরম সুরে বলে, আমরা চলে যাব আজ। চলে যাবার কথা শুনে ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। কিছু বলার পূর্বেই জাহিন বলে, আপনাকে ধন্যবাদ। আমি যতদিন ছিলাম না হুরের দারুণ খেয়াল রেখেছেন। রুমা কথা হারালেন। তীব্র ব্যথাটা গিলে নিয়ে বললেন, তাহিরের করা কাজের জন্য আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। আপনি কেন ক্ষমা চাইবেন? দোষ তো আপনার নয়। আমারই দোষ জাহিন, মানুষ করতে পারি না ছেলেটাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। তাহিরকে ভারতে পাঠানো হয়েছে, ওখানেই তাকে রাখা হবে তা ওর নজরে। সেই সাথে বেশ পরিশ্রমের কাজও দেয়া হয়েছে। এটাই আপাতত তার শাস্তি। সবার থেকে দূরে থেকে কাজকর্ম করে যদি ছেলেটার শিক্ষা হয়। রুমা ভারী একটা নিঃশ্বাস ফেললেন। জাহিন প্রস্থানের পূর্বে বললেন, নিজের খেয়াল রাখবেন। আপনি ছাড়া আমার আর হুরের এই দুনিয়ায় কেউ নেই। আমরা এতিম। এ কথার পর জাহিন কিন্তু এক সেকেন্ডও দাঁড়ায়নি, চলে গিয়েছে। এদিকে রুমার বুক হু হু করছে, কান্নায় চোখ ভিজে যাচ্ছে। এই প্রথম ছেলেটা এভাবে বলল, তাকে আপন বলে স্বীকার করলো। এক ছেলের করা অন্যায় যতটা দহন দিয়েছিল, আরেক ছেলের দেয়া সম্মানে বুকটা ততখানি শান্ত হয়ে গেল। জীবন হয়তো এমনই, শূন্য স্থান কোনো না কোনোভাবে পূরণ হয়েই যায়। শুধু একটু সময়ের অপেক্ষা। সেদিন রাতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। শহরের ভেতরে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই খাবার অর্ডার করে আনিয়েছিল জাহিন। দুজন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে এসেছে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। জাহিন ঘুমানোর চেষ্টা করছিল, অমনি হুরের নরম হাতখানা শরীর স্পর্শ করে গেল। মুহূর্তেই ভেসে এলো অপেক্ষার সেই সুর, আপনাকে ভালোবাসি। এই প্রথম মেয়েটি ভালোবাসার কথা মুখে দারুণ সুখে জাহিনের ঘুম পালালো। এদিকে দুষ্টু মেয়ে অপর ব্যক্তির ঘুম হরণ করে নিজে ঠিকই ঘুমিয়ে পড়ল। সেই রাতটা জাহিনের নিকট বিশেষ হয়ে রইল। সমস্ত রাত জেগে প্রিয়জনকে মুগ্ধ নয়নে দেখে সে।